চলো তাড়াতাড়ি করে যুক্ত হবে ক্লাসে এবং ক্লাসটাকে একবার শেয়ার করে দিবে। তোমরা দেখতে পেলে যে কি হলো এসএসসি বোর্ডের ক্যান্ডিডেটদের সঙ্গে, এতদিন চাকরি করার পরে আবার চাকরি বাতিল। কোথাও তোমাদের সঙ্গে না হয়ে যায় এরকম। তাই আমরা ভালো করে এখন থেকে পড়াশোনাটা করব, ফাঁকি দেওয়ার চেষ্টাটা কমই করব। এক দেখতে পাচ্ছ যে কতদিন আগে ফর্ম ফিল আপ হয়েছিল, তোমাদের ফর্মটা অ্যাপ্লাই কতদিন আগে হয়েছিল, আর এক্সাম কখন হবে তা এখনও তার কোনো ঠিক কোনো নিশ্চিত কোনো ডেট নেই যে এখন হবে। ভ্যাকেন্সি ভোটের সময় বের করা উচিত করে দিল, কিন্তু পরীক্ষা কখন হবে আবার নেক্সট ভোট যখন আসবে যে মনে হবে যে না এবার পরীক্ষাটা নেওয়া উচিত, ঘুমিয়ে এখন ঘুমটা যখন ভাঙবে, যে ঘুম থেকে ভেঙে হঠাৎ করে মনে হয় হ্যাঁ আমি তো একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম স্টুডেন্টদেরকে, তারা ডাব্লিউবিপির জন্য অ্যাপ্লাই করেছিল, তাদের এক্সামটা নিয়ে নিই, তাহলে তখন তাদের ইচ্ছা হবে তখন নেবে। চলো কি বলছে, একটি শঙ্কুর ভূমি ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে যদি উচ্চতা দ্বিগুণ করা হয়, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে যদি উচ্চতা দ্বিগুণ করা হয় তাহলে শঙ্কু নবগঠিত শঙ্কুর আয়তন অনুপাত কত হবে? আচ্ছা দাঁড়াও একটু, বলছে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে, শঙ্কু রয়েছে আমার একটা, এটা একটা শঙ্কু, এই টাইপের আমার আর একটা শঙ্কু রয়েছে। তাহলে কি বলছে আমাকে, যে ভূমির ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে, অর্থাৎ যদি এই শঙ্কুর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই শঙ্কুর ব্যাসার্ধটাও আর হবে। তাহলে বলছে অপরিবর্তিত রেখে যদি উচ্চতা দ্বিগুণ করা হয়, তাহলে এর উচ্চতা যদি আমার এইচ হয় তাহলে এর উচ্চতাটা কত হবে স্যার? 2h, যেহেতু আমার উচ্চতাটাকে কি করছে? দ্বিগুণ করে দিচ্ছে। বলছে যে উচ্চতা দ্বিগুণ করা হয় তাহলে সোনা শঙ্কু ও নবগঠিত শঙ্কুর আয়তনের অনুপাত কত হবে? অর্থাৎ এই আগের শঙ্কুটা এবং এই নতুন গঠিত শঙ্কুটার আয়তনের অনুপাত কত হবে? তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা কি জানি? তাহলে এটার ক্ষেত্রে দেখো এর আয়তন কি হয়ে যাবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। এবার এই শঙ্কুর আয়তনটা কি হয়ে যাবে স্যার? 1/3 পাই, যেহেতু আর আমার দুটোরই ব্যাসার্ধ সেম তাহলে আর লিখে দাও পাই আর স্কোয়ার। এইচটা কি আছে স্যার আমার? এখানে 2h হয়ে গেছে, অর্থাৎ উচ্চতাটা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে এইচের জায়গাতে আমরা বসাবো 2h। তাহলে আগের শঙ্কুর আয়তন পেয়ে গেলাম আর নতুন গঠিত শঙ্কুর আয়তনটা পেয়ে গেলাম। তাহলে দুজনের অনুপাত বলেছে, তাহলে মাঝখানে অনুপাত বসাবো। তাহলে 1/3 এপারের 1/3 এপারে, পাই এপারের পাই এপারের আর স্কোয়ার এপারের আর স্কোয়ার এপারে, এইচ এখানকার এইচ এখানকার। তাহলে এখানে যখন কিছু পড়ে নেই তার মানে আমরা ধরে নেব 1 পড়ে আছে, এপারে কি রয়েছে 2। তাহলে কত হয়ে গেল স্যার? 1:2 হয়ে গেল আমাদের উত্তর। তাহলে 1:2 হয়ে গেল আমাদের কি স্যার? উত্তর। যদি আমার বলে যে উচ্চতাটাকে আমি যদি দ্বিগুণ করি তাহলে আগের শঙ্কু এবং এখনকার শঙ্কুর আয়তনের অনুপাতটা কি হয়ে যাবে? তখন তুমি সোজা 1:2 করে যত গুণ করবে তত অনুপাত হয়ে যাবে। আগেরটা 1, এখন 2 গুণ করেছে অর্থাৎ 2h হয়ে গেছে। যদি ব্যাসার্ধ সেম থাকে তাহলে, এবার যদি বলে ব্যাসার্ধ সেম, যদি 4 গুণ করে দিই তাহলে 1:4 হয়ে যাবে, 9 গুণ করে দিলে 1:9 হয়ে যাবে। কিন্তু এখন যদি উচ্চতাটা সেম রাখে আর যদি আমার ব্যাসার্ধটাকে দ্বিগুণ করে দেয় তাহলে কি ছিল ব্যাসার্ধ? আর স্কোয়ার, অর্থাৎ এখানে যদি 2 গুণ অর্থাৎ 2r হয়ে যেত তাহলে 2r এর স্কোয়ার বসতো এখানে, তাহলে 2r এর স্কোয়ার সমান কত? 4r স্কোয়ার, 4r স্কোয়ার হতো, তাহলে এই আর স্কোয়ার এই আর স্কোয়ার যেত থাকতো কত? 4। তাহলে তার মানে যদি উচ্চতা একই রেখে যদি ব্যাসার্ধটাকে দ্বিগুণ করে তাহলে আয়তনের অনুপাতটা কত হয়ে যাবে? 1:4 হয়ে যাবে দ্বিগুণের ক্ষেত্রে। তাহলে যদি 4 গুণ করে যায় বা 3 গুণ করে দেয় সেক্ষেত্রে আরও বৃদ্ধি পাবে। কত পাবে স্যার? 3 গুণ করতে গেলে 1:9 হয়ে যাবে তখন। ঠিক আছে, এভাবে আমাদেরকে করতে হবে। চলো পরের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, একটি আয়তাকার পাথরের ব্লকের আয়তন হচ্ছে 1368 ঘন ডেসিমিটার। বলছে যে এর মাত্রা আছে 10,368 ঘনমিটার বলেছে আমাকে ডেসিমিটার, এর মাত্রার অনুপাত হচ্ছে 3:2:1। যদি পুরো ব্লকটিকে 2 পয়সা প্রতি বর্গ মিটার হারে পালিশ করতে হয় তবে কত খরচ হবে? পরিমিতি থেকে রয়েছে, যাদের ফর্মুলা মনে রয়েছে তারা আশা করি প্রত্যেকে করতে পারবে। এই অঙ্কটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, তোমরা প্রত্যেকে করে আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার করবে।
তারপর কি বলছে, ষান্মাসিক হারে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত টাকা হবে আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো ষান্মাসিক, প্রথমত ষান্মাসিকটা বুঝতে হবে আমাদেরকে। ষান্মাসিক মানে কি, দেখো 1 বছরে কত মাস থাকে স্যার, 12 মাস থাকে। তার মানে ষান্মাসিক মানে কি বলছে, 6 মাসের কথা বলছে। ষান্মাসিক মানে হচ্ছে 6 মাস, তার মানে আমাকে 6 মাসের কথা বলছে। তার মানে 6 মাস পর পর চক্রবৃদ্ধির সুদটা কাউন্ট হবে। তাহলে 1 বছরে যখন 12 মাস, তাহলে 6 মাস পর পর যদি আমি সুদ কাউন্ট করি, তাহলে বছরে কতবার সুদ কাউন্ট করব, 2 বার। 6 মাসে একবার আর একবার 6 মাসে একবার। তবে আমার 2 বার যখন কাউন্ট করব, তাহলে একটা বছর আমার সম্পূর্ণ হবে। তাহলে ষান্মাসিক মানে কি হয়ে গেল, আমার বছরে 2 বার করে সুদটা কাউন্ট হবে। এবার কি বলছে, বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে, আর এর ভ্যালুটা কত বলেছে, 20%। যেহেতু তারা 1 বছরে 2 বার করে সুদটাকে ভাগ করছে, দুই বার গণনা করছে, তাহলে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করে দিব। ষান্মাসিক হিসাবে অর্থাৎ 6 মাস অন্তর অন্তর যদি সুদ কাউন্ট হয়, তাহলে বছরে কতবার কাউন্ট হবে, 2 বার। তাহলে 2 দ্বারা ভাগ করে দিব, পেয়ে যাব 10%। তাহলে এখন আমাদের সুদের হারটা হয়ে যাবে 10%। তাহলে কি বলেছে, 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে দেখো 12 মাসে কতবার সুদ কাউন্ট করছে, অর্থাৎ 1 বছরে কতবার, 2 বার। তাহলে 2 বছরে কতবার হবে স্যার, 2 বছরে তো 24 মাস, তাহলে 6 দ্বারা ভাগ করে দাও, 4 6 24। তাহলে 2 বছর আমার কতবারের জন্য সুদটা কাউন্ট হবে স্যার, 4 বারের জন্য কাউন্ট হবে। না কি হবে, যদি বছরে ষান্মাসিক হিসেবে অর্থাৎ বছরে যদি 2 বার আমার সুদ কাউন্ট করি, তাহলে 2 বছরে কতবার হবে, 4 বার হবে। তাহলে দেখো 10% মানে কি স্যার, 10/100 কাটাকাটি করব, 10 একে 10, 10 10 100, অর্থাৎ 1/10। যদি আমার কাছে 10 টাকা থাকে, তাহলে 1 বছর পরে চক্রবৃদ্ধি সুদে আসলে কত হয়ে যাবে, অ্যামাউন্টটা 10 টাকা থেকে 1 টাকা বৃদ্ধি পাবে, হয়ে যাবে 11 টাকা। তাহলে কতবার সুদ কাউন্ট করতে হবে আমাদেরকে এখানে, 2 বছর মানে 4 বার। তাহলে আমরা 4 বার পর পর লিখে দেব, 4 বার পর পর লিখে দেব, 4 বার পর পর লিখে দেব, 4 বার লিখে দিলাম। তার মানে এটা কি আমার আসল, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদে আসল অর্থাৎ অ্যামাউন্ট। তাহলে কত হয়ে গেল স্যার, 1 2 3 4, 1 2 3 4, আর এখানে কত হয়ে যাবে, 11 11 হয়ে যাবে 121, ইন্টু এই 11 11 হয়ে যাবে 121। তাহলে আসলটা আমরা পেয়ে গেলাম 10,000, আর এখানে অ্যামাউন্টটা পেয়ে গেলাম আমরা এত। কিন্তু দেখো প্রশ্নে আমাদেরকে কি বলেছে, কত টাকার মূলধনটা কথা বলেছে, 10,000 টাকার, আর আমরা এখানেও মূলধনটা পাচ্ছি 10,000 টাকার। যখনই আমরা প্রশ্নে দেওয়া মূলধনের সঙ্গে এই মূলধনটা সমান হয়ে যাবে, তখন আমাদের চক্রবৃদ্ধি সুদে আসলে এখানে যেটা পাবো সেইটাই হয়ে যাবে আমাদের চক্রবৃদ্ধি সুদে আসলে। তাহলে চক্রবৃদ্ধি সুদে আসলে কত হয়ে গেল, 121 ইন্টু 121, যেটা যদি ক্যালকুলেশন করি হয়ে যাবে 14,641, 14,641। 121 ইন্টু 121 করলে 14,641। যখন প্রশ্নে দেওয়া আসল অর্থাৎ মূলধনের সঙ্গে আমাদের এই ক্যালকুলেশনের আসলটা সমান হয়ে যাবে, দেখো প্রশ্নেও বলেছে 10,000 টাকা, আর এখানেও আমরা পেয়েছি 10,000। তার মানে যখনই আমাদের প্রশ্নে দেওয়া আসলের সঙ্গে এই আসলটা মিলে যাবে, তখন আমাদের চক্রবৃদ্ধি সুদে আসলে যেটা আছে সেটাই হয়ে যাবে অরিজিনাল চক্রবৃদ্ধি সুদে আসলে। তাহলে আমাদের আসল চক্রবৃদ্ধি সুদে আসলে কত হয়ে গেল, এত টাকা। কিন্তু আমাদেরকে বলেছে কি, যে চক্রবৃদ্ধি শুধু চক্রবৃদ্ধি সুদটা কি হবে, তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদও আছে আসলও আছে। তাহলে আমরা আসলটা বাদ দিলে চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো। তাহলে আসলটা কত ছিল, 10,000। তাহলে এখান থেকে 10,000টা বাদ দিয়ে দাও, তাহলে কত থাকবে, 4,641। তাহলে উত্তর কত হলো স্যার, 4,641 হয়ে গেল আমাদের উত্তর। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখব। কি বলছে, একজন দুগ্ধ ব্যবসায়ী দুধের সাথে জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে, যদি ক্রয় মূল্য অর্থাৎ কেনা দামে বিক্রি করে, তাহলে 25% লাভ হয়। তাহলে বলছে জল এবং দুধের অনুপাত কত, একেবারে সহজ, এতটাই সহজে তোমরা কল্পনাও করতে পারবে না। দেখো কেনা দামে বিক্রি যখন করছে দুধের সঙ্গে জল মিশিয়ে, তাহলে 25% লাভ হচ্ছে। আর 25% মানে জানি আমরা 25/100, যদি ডিরেক্টলি লিখতে চাই 25 থেকে 25, 4 25 100 সমান 1/4, অর্থাৎ 4 টাকাতে 1 টাকা লাভ করছে। যদি 4 লিটার, তার মানে হচ্ছে 4 লিটার যদি অরিজিনাল দুধ থাকে, মিল্ক থাকে, তাহলে ওয়াটার কত থাকবে, 1। অর্থাৎ 4 টাকার দুধ কিনে 1 টাকা লাভে বিক্রি করছে, তার মানে জলের পরিমাণটা কত হয়ে যাবে স্যার, 1 টাকা। লাভটা কি আমার, জলে যেহেতু কিনছো, কেনা দামে বিক্রি করছো, তার মানে কি যেটা জল তুমি মিশেছো এক্সট্রা, সেই জলের দামটা তোমার লাভ হচ্ছে। তাহলে 4 টাকাতে কিনেছো, 1 টাকা লাভে বিক্রি করছো, তাহলে এইটা কি আমার জলের দাম। তাহলে জলের দামটা এটা হয়ে গেল। তাহলে আমাকে কি বলছে, জল এবং দুধের অনুপাত কত হবে। তাহলে জল আগে বলেছে, দুধ পরে। তাহলে জল কত আছে, 1, দুধ কত আছে, 4। তাহলে উত্তর কত হয়ে গেল আমাদের,
1:4। তাহলে 1:4 কি হয়ে যাবে স্যার আমাদের উত্তর। চলো একেবারে সহজ, সেকেন্ডে মানে দেখেই প্রশ্নটা, একটু প্র্যাকটিস যাদের ভালো থাকবে, ঠিকঠাক যারা প্র্যাকটিস করে যাবে, প্রশ্ন দেখেই আনসার বলে দিতে পারবে। চলো কি বলছে, 90 কিমি/ঘন্টা গতিবেগে ধাবমান একটি ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে, আচ্ছা এটা আমার একটা প্ল্যাটফর্ম রয়েছে ধরো, আর এখানে একটা ট্রেন রয়েছে। এবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কি হবে, ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ। আমি যদি ট্রেনের দৈর্ঘ্যটা x মিটার ধরে নিই, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে স্যার, দ্বিগুণ অর্থাৎ 2x মিটার। তাহলে কি বলছে, দ্বিগুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে পার করছে। তাহলে এই প্ল্যাটফর্মটাকে পার করার জন্য স্যার কতক্ষণ সময় লাগছে, 36 সেকেন্ড সময় লাগছে। এবার বলছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যে কত মিটার। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আর দেখো ট্রেনের গতিবেগটা কত বলে দিয়েছে, স্পিডটা 90 কিমি/ঘন্টা। তাহলে দেখো সেকেন্ডে রয়েছে, সময় সেকেন্ডে রয়েছে, তার মানে কিমি/ঘন্টাটাকে আমাকে কিসে পরিণত করতে হবে স্যার, মিটার/সেকেন্ডে। আর আমরা জানি যে মিটার/সেকেন্ড করার জন্য আমরা করে দিব 5/18 দ্বারা গুণ। যদি কিমি/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে যায় তাহলে 5/18 দ্বারা গুণ, আর মিটার/সেকেন্ডে যদি কিমি/ঘন্টাতে যায় তাহলে কি করে দিব আমরা, 18 বাই উল্টোটা দ্বারা, অর্থাৎ 18/5 দ্বারা গুণ। তাহলে আমরা যেহেতু কিমি/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে যাচ্ছি, তাহলে 5/18 দ্বারা গুণ করে দাও, 5×8=90, 5×5=25, তাহলে 25 মিটার/সেকেন্ড হয়ে গেল গতিবেগটা। এবার আমরা ফর্মুলাতে চলে আসবো, স্পিড, ট্রেনের স্পিড কত পেলাম, 25 মিটার/সেকেন্ড ইকুয়াল টু ডিস্টেন্স, দূরত্ব কি হয়ে যাবে, আমি কি বলেছিলাম ফর্মুলা ক্লাসে, যে যখন কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে পার করবে তখন দূরত্বটা কত হয়ে যাবে না, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। যখন কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে, কোনো সুড়ঙ্গকে, কোনো ব্রিজকে অতিক্রম করবে, তখন সেক্ষেত্রে ডি এর জায়গাতে কি বসবে, দূরত্বর জায়গাতে বসে যাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাই সময় কত লাগছে স্যার, 36 সেকেন্ড। তাহলে 25 ইকুয়াল টু কত হয়ে যাবে, 2x, আর x ইকুয়াল টু 3x ইকুয়াল টু 36, তাহলে 3×12=36। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে স্যার, কোনাকুনি কোণ করে দাও, 25×12, 5×12 কত হয়ে গেল, 60×0=6, 12×2=24, আর 6 কত হয়ে গেল স্যার, 30। তাহলে আমার ট্রেনের দৈর্ঘ্যটা কত পেলাম, 300 মিটার। আমাদেরকে কি বলেছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হয়ে যাবে স্যার, 2x। তাহলে x এর ভ্যালু যদি 300 হয়, তাহলে 2 দ্বারা গুণ করে দাও, 3×600। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে স্যার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা হয়ে যাবে 600 মিটার। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হয়ে যাবে, 600 মিটার। যেহেতু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা 2x ছিল আর x এর ভ্যালু পেয়েছি 300, তাহলে 2 × x এর ভ্যালু কত আছে, 300, তাহলে 2 দ্বারা গুণ করে দিলে আমরা পেয়ে যাব 600 মিটার। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত ছিল স্যার, 600 মিটার। চলো পরের প্রশ্ন কি বলছে, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 10 কিমি/ঘন্টা গতিবেগে যায়। স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূল কথাটার মানে, আচ্ছা স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূল মানে কি স্যার, আমরা জানি যে এক ব্যক্তি যাচ্ছে, এখানে কোনো নৌকার গতিবেগ বলেনি, নৌকা যাচ্ছে বলেনি, কে যাচ্ছে, ব্যক্তি যাচ্ছে স্রোতের প্রতিকূলে, অর্থাৎ স্রোতের বিপরীতে যাচ্ছে 10 কিমি/ঘন্টা গতিবেগে। আবার স্রোতের অনুকূলে 18 কিমি/গতি 18, আর স্রোতের প্রতিকূলে কত কিমি/ঘন্টা গতিবেগে যেতে পারে, 18 কিমি/ঘন্টা গতিবেগে। তাহলে বলছে যে স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ কত। তাহলে যখনই আমাকে বলবে যে কোনো ব্যক্তি স্রোতের প্রতিকূলে যাচ্ছে এত কিমি/ঘন্টা গতিবেগে আর স্রোতের অনুকূলে যাচ্ছে 18, তাহলে আমরা এই দুটোকে যোগ করব, 10 আর 18তে কত হয়ে যাবে, 28। তাহলে 28কে আমরা ভাগ করে দিব 2 দ্বারা, তাহলে কত পেয়ে যাব, 14। তাহলে এই যে 14 পাবো, এটা হয়ে যাবে আমাদের কি স্যার, এই যে 14টা পাবো, 14টা হয়ে যাবে আমার সেই ব্যক্তির গতিবেগটা। আর যদি বলে স্রোতের গতিবেগ কোনটা, তাহলে বড়টা থেকে, যেটা বড় আছে সেটা থেকে যদি আমরা এই 14টাকে বাদ দিয়ে দিই তাহলে পাবো 4, এটা হয়ে যাবে স্রোতের গতিবেগ। তাহলে আমাদের ব্যক্তির গতিবেগটা কত পেয়ে গেলাম স্যার, 14 কিমি/ঘন্টা, যেটা আমাদেরকে জিজ্ঞাসা করেছিল। কিছু করার দরকার নেই, যখন আমাকে বলবে যে কোনো ব্যক্তি স্রোতের প্রতিকূলে এত কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে, বা কোনো নৌকা স্রোতের প্রতিকূলে এত কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে এবং স্রোতের অনুকূলে এত কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে, তাহলে দুটোর গতিবেগকে আমরা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব, যেটা পাবো সেটা হয়ে যাবে ব্যক্তির গতিবেগ বা নৌকার গতিবেগ। আর বড়টা থেকে যদি সেটাকে বাদ দিয়ে দিই তাহলে যেটা পাবো সেটা হয়ে যাবে আমাদের কি না, স্রোতের গতিবেগ। চলো ক্লিয়ার, কি বলছে, 3 জন পুরুষ অথবা 9 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। আচ্ছা দেখো 3 জন পুরুষকে আমি পি দ্বারাই লিখছি, অথবা কি বলছে 9 জন
বালক, বালক মানে বি দিয়েই লিখলাম, বি ফর বালকই লিখলাম, বয়। তাহলে 3 জন পুরুষ অথবা 9 জন বালক আমার কি করবে, 21 দিনে একটা কাজ করতে পারবে। তার মানে 3 জন পুরুষ যে কাজটা আমার করবে, সেই কাজটা আমার 9 জন বালক 21 দিনে করবে। তার মানে 3 জন পুরুষ কার সমান হয়ে যাচ্ছে স্যার, 9 জন বালকের সমান। 3 জন পুরুষ কার সমান হয়ে যাচ্ছে, 9 জন বালকের সমান। যেহেতু আমাকে বলছে 3 জন পুরুষ অথবা 9 জন বালক কি করবে, 21 দিনে একটি কাজ করবে। অর্থাৎ একটা কাজ আমার 3 জন পুরুষ যদি করে তাহলে 21 দিন লাগবে, অথবা যদি আমার বালক করে তাহলে 9 দিন লাগবে। তার মানে 3 জন বালকের সমান হয়ে যাচ্ছে 9 জন বালক। তাহলে এখান থেকে 3 একে 3, 3 3 9। তাহলে 1p সমান পেলাম কত, 3b। তাহলে এই বিটাকে আমরা এই p এর নিচে নিয়ে আসবো, p ফর পুরুষ, b ফর বালক, বিটাকে নিচে নিয়ে আসলাম। তাহলে 3/1। তাহলে একজন পুরুষ একদিনে কত করবে, 3 ইউনিট কাজ। তাহলে একজন বালক একদিনে কত করছে, 3 ইউনিট। তাহলে কতজন পুরুষ রয়েছে স্যার, 3 জন পুরুষ। তাহলে একজন পুরুষ যদি একদিনে 3 ইউনিট করে, 3 জন পুরুষ কত করবে, 3 × 3 = 3 3 9 ইউনিট করবে একদিনে। তাহলে 3 জন পুরুষ মিলে যদি একদিনে আমার 9 ইউনিট কাজ করে, তাহলে কাজ কত দিনে সম্পূর্ণ করছে স্যার, 21 দিনে। তাহলে 21 দিনে মোট কত কাজ করেছে, ইন্টু করে দিব 21 সমান হয়ে যাবে 9 একে 9, 9 2 18, 189 ইউনিট। তাহলে আমরা পেয়ে গেলাম মোট কাজ। মোট কাজ কত পেয়ে গেলাম স্যার, 189 ইউনিট। এবার আমাদেরকে বলছে তাহলে কত দিনে 5 জন পুরুষ এবং 6 জন বালক একসঙ্গে কাজটি করবে। একসঙ্গে কাজটি করবে অর্থাৎ মোট কাজটা, তাহলে মোট কাজ আমরা কত পেয়েছি, 189 ইউনিট। তাহলে এই 189 ইউনিট আমার 5 জন পুরুষ আর 6 জন বালক কত দিনে করবে। তাহলে 5 জন পুরুষ, 5 জন পুরুষ, 5 জন পুরুষ, একজন পুরুষ একদিনে কত করতে পারছে, 3। তাহলে 5 জন কত করতে পারে, 3 × 5 = 15, প্লাস কি বলছে, 6 জন বালক। এবার একসঙ্গে করছে, 5 জন পুরুষ এবং 6 জন বালক একসঙ্গে করছে। তাহলে 6 জন বালক, 6 ইন্টু বালকের মান কত আছে 1, তাহলে ইন্টু 1, 6 একে 6, তাহলে 15 আর 6 21। তার মানে একদিনে কত ইউনিট কাজ করতে পারছে তারা, 5 জন পুরুষ এবং 6 জন বালক মিলে একদিনে করতে পারছে আমার 21 ইউনিট কাজ। তাহলে রয়েছে কত আমার 189 ইউনিট। তাহলে তারা কত দিনে করবে, 21 দ্বারা ভাগ করে দিব। তাহলে কত, 3 × 7 = 21, 3 × 6 = 18, 3 × 3 = 9, 7 × 9 = 63 = 9 দিনে। তাহলে কত দিনে করতে পারবে স্যার, 9 দিনে আমার কাজটি করতে পারবে। তাহলে 5 জন পুরুষ এবং 6 জন বালক কাজটি কত দিনে করতে পারবে, 9 দিনে করতে পারবে। ক্লিয়ার? দেখে নাও একবার। আর একবার বলে দিচ্ছি আমি, 3 জন পুরুষ অথবা 9 জন বালক একটি কাজ আমার 21 দিনে করতে পারছে। অর্থাৎ 3 জন পুরুষের ক্ষমতা কার সমান হয়ে যাবে, আমার 9 জন বালকের সমান। তাহলে পুরুষ বাই বালক কত পেয়ে গেলাম, 3/1। অর্থাৎ একজন পুরুষ একদিনে 3 ইউনিট কাজ করবে, একজন বালক একদিনে 1 ইউনিট কাজ করবে। তাহলে রয়েছিল কতজন পুরুষ, 3 জন। তাহলে একজন পুরুষ যদি একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে 3 জন মিলে কত করবে, 3 × 3 = 9 ইউনিট করবে। যদি 3 জন পুরুষ একদিনে 9 ইউনিট করে, তাহলে মোট কত দিনের কাজটা শেষ করতে পারছে স্যার, 21 দিনে। তাহলে 21 দিনে মোট কত কাজ করেছে, 21 × 9, তাহলে কত হয়ে গেল, 189 ইউনিট। এবার বলছে যে 5 জন পুরুষ 6 জন বালক সেই কাজটি, অর্থাৎ মোট কাজ করতে পেরেছি 189। তাহলে এই 189 ইউনিট কাজটি 5 জন পুরুষ এবং 6 জন বালক কত দিনে করবে। তাহলে 5 জন পুরুষ, তাহলে একজন পুরুষ যদি 3 ইউনিট করে একদিনে, তাহলে 5 জন পুরুষ কত ইউনিট করবে, 3 × 5 = 15 ইউনিট। প্লাস কি বলেছে, 6 জন বালক মিলে করছে। তাহলে 6 জন বালক, একজন বালক একদিনে করছে 1 ইউনিট, তাহলে 6 জন বালক একদিনে কত করবে, 6 একে 6। তাহলে কত হয়ে গেল, 6। তাহলে পুরুষ আর বালক মিলে একদিনে কত করবে, 15 আর 6 21 ইউনিট। তার মানে 21 ইউনিট করবে একদিনে। তার মানে কত কাজ রয়েছে, 189 ইউনিট। তাহলে 189 ইউনিট কাজ কত দিনে করবে, 21 দ্বারা ভাগ করে দিব, পেয়ে যাব 9 দিনে। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। আচ্ছা, এখান থেকে আমাদের কমপ্লিট আজকের প্র্যাকটিস সেট। আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো স্যার। দেখো আর একটা আমি কথা বলবো তোমাদের সঙ্গে, দাঁড়াও।